আমার একটা ইয়াঙ্গার মা তার প্রথম গর্ভধারণের সময় তার নাভিতে হার্নিয়া হলো। সে তো সঙ্গত কারণে একাধিক বাচ্চা নিতেই চাইতে পারে। আপনি এখন তার হার্নিয়ার ছিদ্রটা বন্ধ করে দিয়ে সেটার উপর একটা জাল বা মেশ বসিয়ে দিয়ে আসলেন। মা পরবর্তীতে আবার গর্ভধারণ করতে চায়। গর্ভধারণ করলে এখন তার পেটটা যেই সাইজ, পেটটা কি এই সাইজে থাকবে? না। পেটটা আরও অনেক বড় হবে। এখন আপনি বলেন এই পেটের সাথে আনুপাতিক হারে কি এই মেশটা জালটা বড় হচ্ছে? না। হচ্ছে না। তার মানে কি ইট উইল বি ওয়াইজ ডিসিশন? আমার কষ্ট, আমার সাফারিংস, আমার ডিসিশন, এক্স্যাক্টলি। লাউড অ্যান্ড ক্লিয়ার। তাকে কিন্তু তার রোগ সম্পর্কে অবহিত করতে হবে। আপনি তার রোগটা আরেকজনকে অবহিত করলেন, এটা কিন্তু গুড মেসেজ গুড না। মেসেজ। সে যদি পারমিশন দেয় দেন আপনি সেই রোগটা সম্পর্কে অন্যকে আলোচনা করতে পারবেন। অ্যানেস্থেসিয়া মেডিসিনের জটিলতার কারণেও তো একটা গর্ভ লস হয়ে যেতে পারে, একটা সার্জারির জটিলতা, ইনফেকশন, সিকোয়েলি তো অনেক কিছু। কিন্তু আমাদের দেশে আল্লাহ দিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছে? অনেক দিন অনেক বড় হার্নিয়া বাইরে থাকে, তখন সে বাইরে থাকতে থাকতে পেটের মধ্যে জায়গাটা কমে আসে। হুট করে পেটে ঢুকাই দিলে কিছু জটিলতা হতে পারে। সেটা অনেক বিগ হার্নিয়ার ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে হবে, নিয়ন্ত্রিত খাদ্য তালিকার মধ্যে থাকতে হবে। এটাই একটা প্রত্যেকটা মানুষের জরুরি। কাশি হলে দ্রুত চিকিৎসা নেবেন, কষা নিরাময়ে মনোযোগী হবেন, অতিরিক্ত স্থূলতা পরিহার করবেন, ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ঢুকবেন, নিয়ন্ত্রিত খাদ্য তালিকার মধ্যে থাকবেন। আর পাশাপাশি যেটা করতে হবে, হঠাৎ করে যদি কোনো অস্বাভাবিক লক্ষণ পরিলক্ষিত হয় যে আপনার কুঁচকিতে, নাভিতে অথবা শরীরের কোনো অংশে জায়গাটা হঠাৎ করে চামড়ার নিচে ফুলে যাচ্ছে বা ব্যথা হচ্ছে বা কিছু একটা আসা যাওয়া করতেছে, এরকম পরিলক্ষিত হলে খুব দ্রুত আপনি নিকটস্থ সার্জন অথবা রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে যাবেন। আজকে আমরা কথা বলবো ডাক্তার মোহাম্মদ সোহেলুজ্জামান রাসেলের সাথে, যিনি জেনারেল অ্যান্ড অ্যান্ডোল্যাপ্রোস্কোপিক সার্জন হিসেবে কর্মরত আছেন। তার সাথে আমরা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার নিয়ে কিন্তু কথা বলবো। ইন্টারেস্টিং ব্যাপারটা যদিও রোগ, বাট তারপরও ইন্টারেস্টিং এর জন্যই বলছি যে এই রোগটা হলে কি করতে হবে, কেন করতে হবে, কোথায় যেতে হবে। রোগটার নাম হচ্ছে হার্নিয়া। শুনতে খুব আনকমন বা কমন যেটাই বলি না কেন, বা এটাকে হয়তো বা একটু নেগলেক্টিং লাগতে পারে, বাট এটা যদি হয়ে যায় তাহলে কিন্তু খুব জটিল একটা সমস্যার মধ্যেই মানুষ পড়ে। তো কেন হয়, কিভাবে হয়, কখন হয়, হলে কি করতে হবে, আর না হলে সচেতন কিভাবে থাকতে হবে, তাই নিয়ে আজ আমরা কথা বলবো। তবে এই পুরো ব্যাপারটা শোনবার আগে, পুরো পডকাস্টটা আমাদের শোনার আগে ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা। ডক্টর সোহেল, আজকে আমরা আপনার সাথে হার্নিয়া নিয়ে কথা বলবো। আপনি যদি শুরুতে একদম ইন জেনারেল পার্সনকে বোঝার জন্য আপনি যদি একটু আমাদেরকে বলেন হার্নিয়াটা আসলে কি এবং এটা কিভাবে বোঝা যায়। দিস ইজ ভেরি গুড কোশ্চেন, এবং আমি মনে করি এটা সাধারণ মানুষের বোঝার জন্য এই প্রশ্নটা আসলে। একটা সাধারণ মানুষ, সে গ্রামের কৃষক, সে আসলে কিভাবে বুঝবে যে সে আদৌ হার্নিয়া রোগে আক্রান্ত হয়েছে কিনা? এই ব্যাপারটা আসলে জানাটা খুব জরুরি। সেটা হচ্ছে আপনি ইন জেনারেল সাধারণ ভাষায় হার্নিয়া একটা ডিফেক্ট বা ছিদ্র তৈরি হওয়া। আচ্ছা। ধরেন আমাদের পেটের কথা বলি, নানা জায়গায় হার্নিয়া হয়ে থাকে। আমরা যদি পেটের কথাই বলে থাকি, পেটের কতগুলো স্তর থাকে। পেটের চামড়া থাকে, পেটের ফ্যাট থাকে, মাংসপেশি থাকে, বিভিন্ন কানেকটিভ টিস্যু পর্দা থাকে। এই লেয়ারগুলোর সমন্বয়ে কি একটা পেটের ওয়াল গঠিত। এই ওয়ালের মধ্যে কি আছে? নাড়িভুঁড়ি আছে, বিভিন্ন অর্গান আছে পেটের মধ্যে। দেখা যায় এই লেয়ারগুলোর কতগুলো উইকনেস অথবা ছিদ্র তৈরি হয়ে গেল অথবা ফুটা হয়ে গেল, বাট চামড়াটা ইনটেক আছে। কিভাবে হলো এটা? এটা নানা কারণে হতে পারে। ধরেন আপনার কোনো কারণে আগে অপারেশন হয়েছিল, সেই অপারেশনের উইকনেস দিয়ে হয়ে যেতে পারে। ধরেন কারো জন্মগতভাবে মাসেল বা মাংসপেশির দুর্বলতা আছে, তাদের হওয়ার প্রবণতা আছে। আবার কিছু কিছু মানুষের প্রবণতা খুব বেশি, যারা ধরেন পেটের চাপ বাড়ে এরকম কাজ করে থাকে বা এরকম অসুস্থতায় ভুগতেছে। ধরেন যার ক্রনিক কাশি, দীর্ঘদিন ধরে কাশিতে আক্রান্ত, সে প্রচণ্ড যখন কাশতে থাকে, কাশির ফলশ্রুতিতে কী হয়, আমাদের পেটে প্রেশার আসে, একটা প্রেশার বা চাপ বেড়ে যায়, যাকে কনস্টিপেশন, ক্রনিক কনস্টিপেশন অথবা কষার পেশেন্ট, কোদ দিয়ে বাথরুম করতে হয়, পায়খানা করতে হয়, তাদের ক্ষেত্রে কি হয়, পেটের চাপ বেড়ে যাচ্ছে। তাহলে এই যে কাশি, কষা, জন্মগত মাংস দুর্বলতার রোগ, পূর্ববর্তী অপারেশনের জায়গাটা, ঠিক আছে, এবং অতিরিক্ত ওজন বা স্থূলতা, ফ্যাটি টিস্যু, ওবেসিটি, এইগুলো হলো হার্নিয়া হওয়ার প্রবণতাটাকে বাড়িয়ে দেয়। আচ্ছা। এখন আমি যদি আবার একটু এক্সপ্লেইন করি, আমাদের এই চামড়াটা বাদে বাকি যেই লেয়ারগুলো, সেটা একটা ছিদ্র তৈরি হলো। সেই ছিদ্র দিয়ে পেটের ভিতরে ফ্যাট অথবা নাড়িভুঁড়ি যাওয়া আসা করে, যে ফুটাটা দিয়ে আস্তে যাচ্ছে, এই হোলটাই বেসিক্যালি হার্নিয়া। এবং যেই জিনিসটা আসা যাওয়া করে সেটা হলো হার্নিয়ার কন্টেন্ট।
আচ্ছা তো আপনাকে এটাকে যদি আমি আরেকটু সহজ ভাষায় হ্যাঁ, বলি, একটু সহজ ভাষা যাতে করে আমরা সাধারণরা বুঝতে পারি। আচ্ছা আপনি কি করেন, ক্ষেত আছে না আমাদের হ্যাঁ। কৃষকের, ক্ষেতের চারিদিকে আপনি বেড়া দিয়ে থাকেন না, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেড়া তো দেন, হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে, এই বেড়াতে মাঝে মাঝে ছোট ছোট ছিদ্র হয় না, ছিদ্র হলে আপনি কি করেন, সেখান দিয়ে ইঁদুর বিড়াল আসা যাওয়া আসা করে না, যাওয়া করে। এই যে যে ছিদ্রটা তৈরি হইলো, এরকমই পেটের ওয়ালে ছিদ্র তৈরি হয়, দেখা যায় উপরে চামড়াটা ফিটফাট আছে, বাকিগুলো সব ছিদ্র তৈরি হয়েছে, এই ছিদ্র দিয়ে এই ভিতরের নাড়িভুঁড়ি বা একটা অর্গান আসা যাওয়া করা রোগটার নামেই হার্নিয়া। আচ্ছা, এবং এটাকে ক্ষেতের সাথে আরেকটু ভালো মিল দেওয়া যায়। আবার করে কি এই ছিদ্রটা আপনি বন্ধ করেন কিভাবে বলেন তো? এটা অনেক সময় অনেক সময় বেড়াটা জাল একদম দিয়ে পুরো দেন, জাল নেট দিয়ে, দিয়ে হ্যাঁ, দেন, নেট হ্যাঁ? দিয়ে দেওয়া হয়। অপারেশনটাও ঠিক হার্নিয়ার ওই রকমই। আচ্ছা। দেখা যায় আপনি ওই ছিদ্রটা করতেছে কিন্তু প্রথমে জাল দিয়ে বা সুতা দিয়ে বন্ধ করে দিচ্ছেন, এটার উপর আবার একটা নেট দিয়ে দিচ্ছেন। আচ্ছা, আমরা এটা আমরা এই প্রসঙ্গে একটু পরে আসবো, কিন্তু হার্নিয়ার আরেকটা ব্যাপার একটু জানতে চাই। হার্নিয়াটা কি শুধু পেটেই হয় নাকি অন্য কোনো অর্গানে হয়? মানে হার্নিয়া কোথায় কোথায় হয় আমাদের বডির? দিস ইজ ভেরি গুড কোশ্চেন। আমরা সাধারণত পেটের হার্নিয়ার সাথে ওরিয়েন্টেড বেশি। আচ্ছা, আচ্ছা। পেটেরও নানাবিধ জায়গা আছে ধরন বুঝে, ধরেন আমাদের কুচকিতে হার্নিয়া হয়, এটাকে আমরা বলি ইঙ্গুইনাল হার্নিয়া, আচ্ছা। রিজিয়ন বুঝে, জায়গা বুঝে, এটাকে ইঙ্গুইনাল রিজিয়ন বলে, তো এই কারণে এটাকে বলে ইঙ্গুইনাল হার্নিয়া। সেটা ডান পাশের কুচকিতে হতে পারে, বাম পাশের কুচকিতে হতে পারে। তারপরে ধরেন নাভিতে এক ধরনের হার্নিয়া, যেটাকে বলে আম্বিলিক্যাল হার্নিয়া। ব্যাপারটা বুঝতে পেরেছেন? পূর্বে কোনো অপারেশন করেছিল, সিজারিয়ান সেকশন অথবা কোনো অপারেশন, সেই অপারেশনের জায়গা দিয়ে একটা হার্নিয়া হয়, সেটাকে বলে ইনসিশনাল হার্নিয়া। তো এরকমভাবে রিজিয়ন বুঝে এবং সমস্যা বুঝে হার্নিয়ার নানাবিধ নাম হয়ে থাকে। হ্যাঁ, পেটের হার্নিয়ার সাথে আমাদের মানে ইটা বেশি, পরিচিতিটা অনেক বেশি। ওরিয়েন্টেশন বা পরিচিতিটা অনেক বেশি। কিন্তু এছাড়াও বুকের মধ্যেও তো আমাদের বিভিন্ন অর্গান আছে, ধরেন লাংস আছে, আমাদের হার্ট আছে, অথবা বিভিন্ন, এই যে পেট এবং বুক এই দুইটার মধ্যে একটা পর্দা আছে ভিতরে, যেটাকে আমরা ডায়াফ্রাম বলি, ঠিক আছে, সেই পর্দার মধ্যে দিয়ে স্টোমাক বা খাদ্যথলির একটা নির্দিষ্ট অংশ বুকের মধ্যে চেস্টে ঢুকে যায়। আচ্ছা। আমাদের খাদ্যথলি নর্মালি কোথায় আছে? পেটের মধ্যে, ভেতরে। কিন্তু একটা টিউব দিয়ে সে কানেক্টেড, মুখ থেকে বুকের মধ্যে দিয়ে। দেখা গেল কি এই যে টিউবটা যে ছিদ্রের মধ্যে দিয়ে যাচ্ছে, যে পর্দাটা আমাদেরকে আলাদা করছে বুক এবং পেটকে, যেটাকে ডায়াফ্রাম বলা হয় থাকে, সেই ছিদ্রটার মধ্যে দিয়ে খাদ্যথলি বা স্টোমাকটা আমাদের বুকে ঢুকে যাচ্ছে পেট থেকে। এইটাও একটা হার্নিয়া, এটাকে বলে হায়াটাল হার্নিয়া। আচ্ছা, আচ্ছা। এবং ব্রেইন আছে না আমাদের ভিতরে, এই ব্রেইনের মধ্যেও বিভিন্ন জায়গায় হার্নিয়া হতে পারে, ঠিক আছে। অতএব হার্নিয়ার মেইন কথা হলো গিয়ে কোনো একটা উইকনেস বা পয়েন্ট দিয়ে কোনো একটা জিনিস ঢুকে যাওয়া বা আসা যাওয়া করা, এটাকে হার্নিয়া বলে। সেটা ব্রেইনেও হতে পারে, চেস্টে বা বুকেও হতে পারে, সেটা পেটে সাধারণত বেশি, মানে যেটা আসলে সাধারণ না, এটা নরমাল হবার কথা না। আচ্ছা, এইটা কি এরকম যে এটা ছেলেদের বা পুরুষদের বেশি হয় বা মহিলাদের বেশি হয়? এটা সাধারণত কাদের বেশি হয়? আসলে কি এইটা বলতে গেলে আপনার প্রশ্নটাকে আরেকটু ক্লিয়ার করলে, যে এটা রিস্ক ফ্যাক্টর বা প্রিসিপিটেটিং ফ্যাক্টর বা টার্গেট গ্রুপ কারা, টার্গেট গ্রুপ মেসেজটা তো তাই। বিকজ আমরা কাজগুলো করি কি সাধারণ মানুষকে বোঝানোর জন্য, তাই তো, তাদের ভাষাতেই বোঝাতে হবে। আসলে টার্গেট গ্রুপের একটা ধরেন অতিরিক্ত স্থূলতা। আমরা ইদানিংকাল কি করতেছি বলেন তো? আমরা একটা ক্লারিক্যাল জবের মধ্যে ঢুকে গেছি, যারা সেডেন্টারি ওয়ার্কার। সেডেন্টারি ওয়ার্কার মানে হলো আপনি 10-12 ঘন্টা ডেস্ক ওয়ার্ক করতেছেন, ডেস্কে কাজ করতেছেন, কিন্তু আপনার ফিজিক্যাল অ্যাক্টিভিটি খুবই কম। ফলশ্রুতিতে স্থূলতা কিন্তু এখন একটা বড় সমস্যা। এই স্থূলতায় যারা আক্রান্ত তারা একটা রিস্কি গ্রুপ হার্নিয়া হওয়ার ক্ষেত্রে, ঠিক আছে। পূর্ববর্তী অপারেশন যাদের হয়েছে তারা একটা রিস্কি গ্রুপ ইনসিশনাল হার্নিয়া হওয়ার ক্ষেত্রে। যারা অতিরিক্ত ওজন উত্তোলনের কাজ করে, ইভেন যারা জিম করতেছে, ভেরি ইয়াঙ্গার ওয়ান, তারা জিম করতে গিয়ে হেভি ওয়েট লিফটিং করতেছে না। আপনি চিন্তা করে দেখেন, যখন আপনি ওয়েট লিফটিংটা করতেছেন তখন কিন্তু আপনার বুক এবং পেটের মধ্যে কিন্তু প্রেশার বেড়ে যাচ্ছে। অতএব আপনি জিম করেন, দিস ইজ ভেরি হেলদিয়ার ইস্যু, ইউ নিড টু ডু দ্যাট, ঠিক আছে, ফর ফিটনেস পারপাস, বাট ইউ নিড টু বি কনসাস রিগার্ডিং দ্য হার্নিয়া ডেভেলপমেন্ট। মানে আপনি জিম করতে গিয়ে আপনি আর একটা সমস্যার মধ্যে ঢুকে যাচ্ছেন। সো দেখা যায় যারা ওবেস বা স্থূলতায় ভুগতেছে, যারা ওয়েট লিফটিংয়ের সাথে জড়িত, যারা সেডেন্টারি লাইফ লিড করতেছে, তারাই এটা একটা রিস্কি গ্রুপ। যারা পূর্বে অপারেশন হয়েছে সেই অপারেশনের জায়গা দিয়ে যাদের হচ্ছে, এটাও একটা রিস্কি গ্রুপ। আর আরেকটা হলো কি, কিছু মানুষের জন্মগতভাবে মাংসপেশি দুর্বলতা থাকে, তাদের তো ওই মাংসপেশির দুর্বল জায়গা দিয়ে একটা হোল বা ছিদ্র হয়ে যাওয়াটা খুব আনকমন একটা ব্যাপার না। আর আরেকটা হলো গিয়ে কিছু ডিজিজ, ধরেন আমাদের সোসাইটিতে অনেক আছে চেইন স্মোকার, তারা প্রচণ্ড কাশি বা কাশের রোগ বা সিওপিডি আমরা বলে থাকি, অ্যাজমা বলে থাকি, তারা সারাদিন কাশির উপরেই থাকে। দেখেন রাতে প্রচুর কাশি দিচ্ছে, আমরা যত কাশি দেই বা স্ট্রেইনিং করি, এর ফলশ্রুতিতে কি হয়, আমাদের পেট এবং বুকে চাপ বাড়তেছে। চাপ বাড়লেই কি জিনিসটা বাইরের দিকে বের হয়ে আসতে চাই। তার মানে আপনি যেটা বলতে চাচ্ছেন, আমি যদি সহজভাবে বুঝতে পারি, যে
আমাদের নর্মাল যে আমাদের পেটের বিভিন্ন স্তরগুলো আছে বা বডির যে সমস্ত স্তরগুলো আছে যেখানে যেখানে হার্নিয়া হয় সেখানে যখন প্রেশারটা পড়ে বেশি এবং যেটা অস্বাভাবিকভাবে পড়ে, যেটা স্বাভাবিকের মাত্রাকে ক্রস করে যায়, যেমন ওয়েট লিফটিং, আমি ওখানে যাচ্ছি সুস্থ হবার জন্য, বাট আলটিমেটলি আমি ওটা বেশি প্রেশার, আমার বডি যতটুকু নিতে পারে তার থেকে আমি বেশি দিয়ে দিচ্ছি প্রেশার। হ্যাঁ, এই জন্য আমি একটু ইন্টারফেয়ার করি আপনাকে। জিমটাও কিন্তু শুড বি আন্ডার সুপারভাইজড উইথ স্কিল ট্রেনার দিয়ে। হ্যাফহ্যাজার্ড ব্যায়াম করেও কিন্তু আপনি বেনিফিটেড না হয়ে অনেক সময় ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে। এক্স্যাক্টলি। আচ্ছা, এরপর আসি তাহলে আমার সাপোজ আমার যদি এরকম হয়, হ্যাঁ, আমি এটা কিভাবে বুঝবো যে আমার কোনো একটা অর্গানে এরকম অস্বাভাবিক কোনো একটা হোল তৈরি হচ্ছে, বা যেহেতু এটা আমার বডির ভেতরে হচ্ছে, আমার তো দেখা যাচ্ছে না এবং আমি নিশ্চয়ই প্রথমেই বুঝতে পারি না, তো লক্ষণগুলো সাধারণত কি ধরা পড়ে? দিস ইজ ভেরি গুড। এইটা আমাদের সাধারণ মানুষের জন্য মেসেজ, বিকজ তাকে তো আগে বুঝতে হবে যে আমি হার্নিয়া হলো কি দেন না সে একজন ফিজিশিয়ান বা সার্জনের শরণাপন্ন হবে। তবে ওই যে কিছু জায়গায় ধরেন বুকের মধ্যে অথবা মাথায় বিভিন্ন জায়গায় হার্নিয়া আসলে বোঝার সুযোগটা খুবই কম, ওইটা আন্ডার ইনভেস্টিগেশনে আবিষ্কার করতে হয়। কিন্তু পেটের হার্নিয়াগুলো সাধারণত আমরা কিছু বহিঃপ্রকাশ দেখে বুঝতে পারি। একটা হলো গিয়ে ধরেন আপনি হঠাৎ করে লক্ষ্য করলেন আপনার নাভির চারিদিকে কিছু একটা জিনিস ফুলে যায়, কাশি দিতে যান অথবা কোদ দিয়ে বাথরুম করতে যায়, পায়খানা করতে যায়, নিয়মিত কনস্টিপেশন বা কষা আছে, তখন দেখা যায় নাভির চারিদিকটাকে দিয়ে একটু ফুলে উঠতেছে, চামড়ার নিচে একটা টোপলার মতো ফুলে উঠতেছে। তখন আপনাকে চিন্তা হবে যে এখানে কি হোল তৈরি হয়ে গেল, চামড়ার নিচে এসে একটা জিনিস জমে থাকতেছে আবার চলে যাচ্ছে। ও আচ্ছা, এটা জমে থাকে আবার চলে যায়। হ্যাঁ, এই যে সে আসা যাওয়া করে। কিন্তু এখানে একটা মেসেজ, আপনি যেহেতু ইন্টারাপ্ট করলেন, একটা মেসেজ, এই যে কন্টেন্টটা যেটা আসা যাওয়া করে সেটাকে তো কন্টেন্ট বলে, যেই ছিদ্রটা দিয়ে আসা যাওয়া করে, এই জিনিসটাই আসা যাওয়ার রাস্তায় যদি কখনো আটকে যায় তখন কিন্তু ঘটনাটা হয়ে যাবে খুবই বিপজ্জনক, প্রাণঘাতী। বিকজ ধরেন আপনার একটা খাদ্য নালী ওইখান দিয়ে আসা যাওয়া করতেছে, কিন্তু হঠাৎ করে সে আটকে গেল, আর যাচ্ছে না, আসতে হচ্ছে না, তখন কি তার মধ্যে যে ব্লাড সার্কুলেশন বা ব্লাড সাপ্লাই আছে সেটা কি ডিসরাপ্টেড হবে? তখন কি সে পচন ধরবে। আর নারীতে যখন পচন ধরবে, ফলশ্রুতিতে আপনাকে ইউ নিড টু গো ফর এ বিগ অপারেশন। তখন আপনার লাইফ সেভিং একটা অপারেশনে যেতে হবে, এমনকি আইসিইউ সেট আপ, নানাবিধ প্রয়োজনীয়তা হতে পারে। এই কারণে জিনিসটা আসা যাওয়া করে, দিস ইজ ওয়ান ইস্যু। অ্যানাদার ইস্যু, আসা যাওয়া করে না, হুট করে আটকে গেল, তখন মানে আটকে গেলে তখন হয়তো মানে, কিন্তু আটকে গেলে তাও হয়তো বুঝতে পারবে, নিশ্চয়ই ব্যথা হবে বা কিছু একটা, সেটা আমার পরে আসে। কিন্তু কন্টিনিউ আসা যাওয়া করছে, যে অলরেডি আমার হোল ক্রিয়েট হয়ে গেছে, আসা যাওয়া করছে, তখন কি আমার বডিতে বা আমার স্বাভাবিক দিনে আমার চলাচলের মধ্যে এমন কোনো সিমটমকে আমরা দেখতে পাই যেটা দেখে আমার একটু কনসিয়াস হওয়া উচিত যে হ্যাঁ, মেবি আমার এই ধরনের কোনো একটা এক্সামাইন করা উচিত বা আমার ডক্টরের কাছে যাওয়া উচিত? এরকম কি কোনো সিমটম কি আছে যেটা সাধারণ মানুষ বুঝবে? আপনি সাধারণত ওই যে বললাম, যাদের অতিরিক্ত স্থূলতা তাদের ক্ষেত্রে অনেক সময় আমরা মিসগাইডেড হয়ে ধরে ফেলতে পারি না স্থূলতার কারণে, বাট যারা লিন অ্যান্ড থিন তাদের ক্ষেত্রে জিনিসটা খুব ইজিয়ার ধরা যায়। আপনি হঠাৎ করে লক্ষ্য করলেন যে আপনার কুচকিতে একটা জায়গায় কখনো কখনো ফুলে ওঠে, আবার ফুলাটা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, ফুলে ওঠে, ফুলাটা পেটের মধ্যে ঢুকে যাচ্ছে, অথবা আপনি দাঁড়িয়ে থাকলে ফুলে যাচ্ছে, শুয়ে পড়লে পেটের মধ্যে চলে যাচ্ছে ফুলাটা, তাহলে এটা একটা অস্বাভাবিক ব্যাপার। আপনি লক্ষ্য করলেন যে আপনার আগে নাভির যে প্রকৃতি বা ধরন ছিল, এখন নাভির চারিদিকে কোথাও একটা জায়গায় ফুলে যাচ্ছে, আবার ফুলাটা চলে যাচ্ছে শুয়ে পড়লে, ঠিক আছে? তাহলে এটা আপনার অস্বাভাবিক। প্রথম কথা হলো কিছু একটা জিনিস ফুলে ওঠে, আবার সে চলে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে হলো উঁচু হয়ে যাচ্ছে, আবার সে ফ্ল্যাট হয়ে যাচ্ছে। এরকম লক্ষণগুলো যদি আপনি পরিলক্ষিত হয় আপনার দৃষ্টিতে, তাহলে আপনাকে ইউ নিড টু গো ফর এ সার্জিক্যাল কনসালটেশন, আপনার কোনো সার্জন বা ফিজিশিয়ানের পরামর্শ নেওয়া উচিত। এটা কি এখানেও তো একটা আমাদের বোঝার ব্যাপার থেকে যায় অনেক সময় সাধারণ মানুষের, যে আমি আসলে কোন ডক্টরের কাছে ফার্স্টে যাব। সাধারণত আমরা যেটা করি, কোনো একটা নর্মাল প্রবলেম হলে বা একটু অস্বাভাবিক লাগলে বা কিছু লাগলে আমরা সবার আগে মেডিসিনে যাই, তারপর সেখান থেকে হয়তো বা ডায়াগনোসিস করে তারপরে করা হয়। তো সেক্ষেত্রে কি আসলে আমাদের মেডিসিনের কাছে, কারণ আমি তো প্রথমে জানছি না আসলে আমার প্রথমে এই ধরনের কোনো সমস্যা ফিল করলে আমি কি তাহলে মেডিসিনের কাছেই যাব, বা আসলে আপনারা কোথায় যাওয়ার পরামর্শটা দেন? আসলে কি আমরা পরামর্শ যেটা দিব সেটা হচ্ছে, এটাকে আপনি একটু বলি, আমাদের কিছু পিটফল আছে, আমাদের সোশ্যাল কিছু কুসংস্কার বলেন অথবা সোশ্যাল কিছু ধারণার ব্যর্থয় আছে। সেটা হচ্ছে আমরা আসলে সাধারণ মানুষ এরকম একটা অস্বাভাবিক ব্যাপার লক্ষ্য করলে কেউ ফকিরের কাছে যায়, কেউ পীরের কাছে যায়, অথবা হোয়াট এভার ইট ইজ, কেউ কোয়াকের কাছে যায়, কেউ ওষুধের দোকানদারের কাছে যায়, ঠিক আছে? এই ম্যাক্সিমাম সময় তারা হয় কি মিসগাইডেড হয়। দেখা যায় আপনি ম্যাক্সিমাম ট্রিটেড হচ্ছে অপ্রয়োজনীয় ওষুধ দিয়ে, সে আপনাকে একটা অ্যান্টিবায়োটিক ধরিয়ে দিল, ব্যথা হলে একটা ব্যথার ওষুধ ধরিয়ে দিল, গ্যাস্ট্রিকের ওষুধ ধরিয়ে দিল যে এটা খেতে থাকো ঠিক হয়ে যাবা। আসলে কি হার্নিয়ার চিকিৎসা কি ব্যথার ওষুধ, অ্যান্টিবায়োটিক, গ্যাস্ট্রিকের ওষুধ? নেভার এভার। সো প্রপার ইভ্যালুয়েশন এবং প্রপার পার্সনের কাছে আমাদের কিন্তু খুব কম সংখ্যক গ্রামের মানুষই যাচ্ছে,
ব্যাপারটা বুঝতে পেরেছেন? ইনফ্যাক্ট শহরের মানুষও তো আমরা অনেক সময় মানে বুঝতে পারি না। বুঝতে পারি না। তাহলে আমার প্রথম পরামর্শ হলো গিয়ে আপনার প্রথম মেডিসিন সার্জারি তো পরের ব্যাপার, আপনার প্রথমেই উচিত একটা রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে যাওয়া। আচ্ছা, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এটা হলো একটা চেইন, রেফারেল সিস্টেমের একটা চেইন সিস্টেম। রেজিস্টার ফিজিশিয়ান যখন এটাকে হার্নিয়া উনি তো অ্যাটলিস্ট ডায়াগনোসিসটা করতে পারবেন, এবং ইফ নিড এনি ইনভেস্টিগেটিভ সাপোর্ট, ধরেন আল্ট্রাসাউন্ড, সিটি স্ক্যান, হোয়াট এভার ইট ইজ, এইটুকু করে নিজে দেখে উনি একটা ইনভেস্টিগেশন বা একটা ডায়াগনোসিসে তো পৌঁছাবেন, এবং ডায়াগনোসিসে পৌঁছানোর পরে একটা রেফারেল সিস্টেম ডেভেলপ হবে। তখন উনি বুঝবে দিস ডিজিজ ফর সার্জন, ঠিক আছে? Okay. তখন এটা প্রেফারেবলি এটা সার্জনের কাছে যাওয়াটাই বেশি যৌক্তিক, এবং তার কাছেই যাওয়া উচিত। আচ্ছা, যেহেতু সার্জনের কাছে যাচ্ছে, হার্নিয়া কি উইদাউট অপারেশন ভালো হয় নাকি, মানে এরকম কি হয় যে মেডিসিনের মধ্যেই ভালো হয়ে যাচ্ছে উইদাউট অপারেশন, নাকি অপারেশন লাগে? আসলে বলতে গেলে কি, আপনি হার্নিয়ার পরের চিকিৎসা বা ম্যানেজমেন্ট কি, আপনার প্রশ্নটা আসলে এরকম যে আমার গ্রামের এক কৃষক বা আমার বন্ধু যে নন ডক্টর, সে জানতে চাচ্ছে যে আমি তো হার্নিয়া আক্রান্ত হচ্ছি, আমাকে তো কেউ একজন বললে এই ওষুধ খেলে ভালো হয়ে যাবে। আসলে আমি তাকে একটা প্রশ্ন করি, আপনার খেতে বেড়াতে যদি একটা ফুটা হয়, এটা কি মেডিসিনে কোনো দিন ভালো হওয়ার কথা ফুটা? নেভার এভার, বিকজ এটা বন্ধ করতে হবে। এটাই তো মেইন মেসেজ, তাই না? হ্যাঁ, এখন কথা হচ্ছে সব ধরনের হার্নিয়ায় সব পরিস্থিতিতেই অপারেশন প্রয়োজন হয় না। কোনটা অপারেশনের প্রয়োজন হবে, কোনটা রিস্কি, কোনটা আটকে যেতে পারে, এইটার ইভ্যালুয়েশন কিন্তু সার্জন করবেন। আচ্ছা, আমি কিন্তু আপনাকে বলি না হার্নিয়া মানেই আপনাকে অপারেশন। ওকে, মানে আমার মেইন এটা হ্যাঁ, যে এটাই হার্নিয়া মানুষের মানে, মাঝে এরকম আপনি একটা মিথ আছে। এই মিথ বা মেসেজটা আপনি মানুষকে দিতে চেষ্টা করেন যে হার্নিয়া মানেই যে অপারেশন, ব্যাপারটা তা না। ওকে, কিন্তু কোনটার অপারেশন প্রয়োজন আছে, কোনটার অপারেশন প্রয়োজন নাই, কোনটা ওয়েট অ্যান্ড ওয়াচ অপেক্ষা করা যাবে, এই ডিসিশনটা দেওয়ার জন্য একটা সার্জনের দরকার। ম্যান্ডেটরি। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো এই ক্ষেত্রে ম্যানেজমেন্টের ক্ষেত্রে ধরেন একটা কিছু হার্নিয়ার মুখটা যেটা আসা যাওয়া করে না অনেক ওয়াইডার, ধরেন নাভিতে একটা হার্নিয়া অথবা পূর্বের ইনসিশনের জায়গায় একটা হার্নিয়া, যথেষ্ট ওয়াইড মুখ, যে মুখ দিয়ে সে আসা যাওয়া করে, এটা কিন্তু চাইলে আমরা অনেকদিন ওয়েট করতে পারি, ওয়েট অ্যান্ড ওয়াচ, ওকে, ঠিক আছে? কিন্তু আপনি এটা ভাবেন না যে আমি কিছু ওষুধ দিলাম সেটা এই ফুটাটা বন্ধ হয়ে যাবে, ব্যাপারটা কিন্তু তা না। এটা আমি কি করতেছি, তাহলে আপনাকে ব্যাপারটা আসলে তখন কি থাকে, মানে আপনি আমরা ওয়েট অ্যান্ড ওয়াচের মধ্যে অবজারভেশনে রাখছি, হ্যাঁ, তখন এটা কি হয়? হ্যাঁ, অবজারভেশনে রাখছি, এটা কিন্তু এটা না যে অবজারভেশন রাখার পর আপনি ভালো হয়ে যাচ্ছে, আচ্ছা, ঠিক আছে? কিছু ব্যতিক্রম ছাড়া কিছু ছোট ছোট বাচ্চাদের জন্মগত হার্নিয়া হয়, ওদের একটা নির্দিষ্ট পিরিয়ড বা বয়সের পরে 2 বছর বা একটা সার্টেন পিরিয়ডের পরে ওই হার্নিয়ার ওই আসা যাওয়ার রাস্তাটা বন্ধ হয়ে যায়। এটা একটা মানে একটা ব্যতিক্রম ব্যাপার। ব্যতিক্রম ছাড়া আমরা ওল্ডার যারা আক্রান্ত হচ্ছি বা হচ্ছে, এদের কিন্তু আমি ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি মানে এটা আপনি ভালো হয়ে যাচ্ছেন ব্যাপারটা কিন্তু তা না। ইউ নিড টু টেক হোম মেসেজ। আপনাকে এই মেসেজটা নিতে হবে যে আপনি ধরেন, আমি আপনাকে একটা যৌক্তিকতা বুঝাই, আপনি আপনার পেশেন্ট, আপনার ফাদার 90 ইয়ার্স, একটা ওল্ডার পেশেন্ট, তার নানা ধরনের রোগে জর্জরিত, এই লোকের অপারেশন করাও তো একটা মরবিডিটির বিষয়। আপনি কি এই লোকের অপারেশনে যাবেন? না। তো এই লোকের অপারেশন করার আগে কিন্তু আপনাকে যৌক্তিকতা অনেক বিচার করতে হবে। তো এই কারণেই দেখা গেছে এই লোকের এরকম একটা হার্নিয়া আছে যে হার্নিয়াটা অপারেশন করার জরুরত না, আমি কি তার অপারেশনে যাবো বলেন? বুঝতে পেরেছি, মানে আপনারা এখানে অনেক কিছু তাহলে খেয়াল করেন যে তার বয়সটা, তার আদার্স আর কোনো কমপ্লিকেশন আছে কি না, এবং এইটার পরে আপনার এই অপারেশনটা করলে বা এটা ট্রিটমেন্ট দিলে আর কি হচ্ছে কনসিকুয়েন্স হতে পারে, ব্যাড হবে না গুড হবে, সেটাও একটা মানে যেটাকে বলে রিস্ক অ্যান্ড বেনিফিট রেশিও। রিস্ক অ্যান্ড বেনিফিট রেশিও, রাইট। আচ্ছা, সেক্ষেত্রে আপনি একটা কথা বলছিলেন যে অনেক সময় আমাদের সিজারিয়ান যারা থাকেন তাদের দেখা যায় সেখান থেকে অনেক সময় একটা হোল তৈরি হয়ে যায়। এইটার আসলে প্রভাব বলবো না, বলবো যে এটার সংখ্যাটা কেমন? আপনি তো একজন কাজ করছেন, এটার সংখ্যাটা একটা বড় একটা সংখ্যা। এর কারণ হলো গিয়ে আপনি একটা জিনিস লক্ষ্য করবেন, আমাদের কিন্তু এই মুহূর্তে সিজারিয়ান সেকশনের হার অনেক বেশি, এবং সেটা যে খুব ডিগ্রিধারী মানুষ দিয়ে প্রচুর হচ্ছে ব্যাপারটা তা না। এই যে আপনি সিজার বাদ দেন, সিজার সহ যত ধরনের অপারেশন এবং অপারেশনের জায়গা দিয়ে হার্নিয়া হয়, এই হার্নিয়াটার নাম ইনসিশনাল হার্নিয়া। কারণ আগে আপনি ইনসিশন দিয়েছিলেন, কেটেছিলেন, এই জন্য এর নামটা কি ইনসিশনাল হার্নিয়া। তার মানে অ্যাপেন্ডিক্স অপারেশনের পরে হোক, পিত্তথলি অপারেশনের পরে হোক, সিজারিয়ান সেকশন অপারেশনের পরেই হোক, ওই অপারেশনের জায়গা যদি হার্নিয়া হয়, সেটার নাম আপনি কি দিচ্ছেন? ইনসিশনাল হার্নিয়া। ব্যাপারটা বুঝতে পেরেছেন? তো ইনসিশনাল হার্নিয়া হওয়ার প্রবণতাটা, বিশেষ করে আপনি একটা সার্জারিকে ইন্ডিকেট করছেন সিজারিয়ান সেকশন, এটার প্রবণতাটা বেড়ে যাচ্ছে দুইটা কারণে। একটা কারণ হলো গিয়ে আমাদের এখন সিজারের হারটা বেড়ে গেছে, এবং আনট্রেইন অথবা হলো গিয়ে পোস্ট গ্র্যাজুয়েটেড ডাক্তার ছাড়াও অনেকেই সিজারিয়ান সেকশন করতেছেন, ঠিক আছে? এখন এই যে অপারেশনের পরবর্তীতে আপনি পেটের লেয়ারগুলো তো আবার বন্ধ করে আসবেন সেলাই দিয়ে, তাই না? এই যে মেটিকুলাস এবং হলো গিয়া দক্ষ বা এক্সপার্টাইজ হ্যান্ডের যে ক্লোজ, এই ক্লোজটাও যদি পারফেক্টলি না হয়, তখনও তো হার্নিয়ার হওয়ার প্রবণতাটা বেড়ে যাবে,
ওকে, ব্যাপারটা বুঝতে, এই জন্য আপনাকে মনে রাখতে হবে একটা অপারেশনের পরে তো আপনি লেয়ারগুলো ক্লোজ করে দিয়ে আসতেছেন, তাই না? সেটা যদি আপনার ফাইনলি না হয়, স্কিল ওয়ান না হয়, ঠিক আছে, প্রপারলি না হয়, তাহলেও তো হার্নিয়ার রিস্ক বা চান্সটা বেড়ে যাচ্ছে। তাহলে কি আমরা বলতে পারি যে সাধারণত এই সিজারিয়ানদের যেই আমাদের মানে পরে যে সেলাইটা দেওয়া হয় সেগুলো প্রত্যেকটা যাতে ভালোভাবে না হয়, যদি না হয় তখন এটার চান্স বেড়ে যায়। বাট এরকম কি হয় যে সব কিছু একদম ওকে ছিল, কারণ অনেক সময় দেখা যায় এর পরে বডির যে শেপটা সেটা আসতেও কিন্তু অনেক মহিলাদের সময় লাগে, হ্যাঁ, নারীদের সময় লাগে, তো তখনও একটা স্থূলকার একটা তাদের আকার রয়ে যায়। সেখান থেকেও কি কোনো মানে এই ধরনের কোনো সম্ভাবনা হয়, নাকি শুধুমাত্র হচ্ছে অপারেশনের ওই ত্রুটি থাকলেই হয়, কোনটা? না না, অপারেশন তো পারফেক্টলি হলেও হতে পারে। এটাই আমি আর যারা জানতে চাচ্ছি। অপারেশনের উপরে এটা হলো কি, আমরা কিন্তু একটা রিস্ক ফ্যাক্টর বলতেছি, এটা আচ্ছা, হলে আচ্ছা। এটাই হবে তা না। তা না। এটা একটা এক্সাম্পল আপনাকে দিই। আপনি ধূমপান করলেই ক্যান্সার হবে এরকম কিন্তু না, অনেক ধূমপাই আছে ক্যান্সার হচ্ছে ক্যান্সার না। হচ্ছে না। কিন্তু ধূমপান কি প্রভাবক, প্রভাব। কিন্তু ধূমপান করলেই যে আপনার ক্যান্সার হবে ব্যাপারটা এরকম না, আপনি অপারেশন করলেই যে হার্নিয়া হবে ব্যাপারটা এরকম না, কিন্তু একটা রিস্ক রয়ে যায়। আর সেটা যদি আপনি এক্সপার্ট হ্যান্ডে করেন রিস্কটা কম হবে বা মিনিমাইজ হবে, এটা একটা ব্যাপার। আর আরেকটা ব্যাপার কি, শুধু অপারেশন না, অপারেশন পরবর্তী জীবনযাপনও কিন্তু একটা বড় রোল প্লে করে। অপারেশনের পরে আপনার ইনফেকশন হলো, এটা কি চান্স অফ হার্নিয়া ডেভেলপমেন্ট বেড়ে যাবে না? অপারেশনের পরে আপনি আবার মাকে নিয়ে উদাহরণ দিলেন যে মায়ের বাচ্চা ডেলিভারি হলো, এই মায়ের ওবেসিটি তো হয়ে যায়, পেটটা ভারী হয়ে যায়, আপনি প্রপারলি বেল্ট ইউজ করলেন না, অপারেশনের পরে আপনি কাশি কষা আপনার লেগেই থাকলো, নিয়মিত কাশি নিরাময় করলেন না, কষার ভালো একটা চিকিৎসা নিলেন না, তাহলে কি আপনার হার্নিয়ার চান্সটা বেড়ে যাবে না? তার মানে কি শুধু অপারেশন না, অপারেশন পরবর্তী লাইফ স্টাইল, আপনার বেল্ট ব্যবহার করা, ওজন উত্তোলন না করা, ঠিক আছে, আপনার একটা নির্দিষ্ট পিরিয়ড কাশি কষা যাতে না হয়, স্ট্রেনিং বা কোট যাতে না দিতে হয়, এই ইনফেকশন প্রতিরোধ করা, এই ব্যাপারগুলো যদি আপনি ফলো না করেন, ওজনটাকে কমিয়ে আনা, এই ব্যাপারগুলো ফলো না করলেও তো আপনি আক্রান্ত হতে পারেন। হতেই পারে। আচ্ছা, এটার আমরা মাঝখানে আপনার কোথায় যাব, কোন ডাক্তারের কাছে যাব সেটা নিয়ে কথা বলছিলাম, সেই প্রসঙ্গে আসি। এটার চিকিৎসাটা আসলে কেমন, কিভাবে এটার চিকিৎসাটা হয় এবং এটা কতটা ব্যয়বহুল, বা এটা সাধ্যের মধ্যে কিনা? কারণ হার্নিয়া তো অনেকের হচ্ছে, যেমন আপনি একটা কথা বলছিলেন যে যারা অনেক বেশি ওয়েট লিফট করে, এখন এই ওয়েট প্রসঙ্গে আমি যারা জিম করে তাদের কথা হ্যাঁ, তারা তো আছেই, আবার কিছু মানুষ আছে যারা হচ্ছে খেটে খাওয়া মানুষ, জীবন এবং জীবিকার তাগিদে তাদেরকে তো ওয়েট লিফট করতে হচ্ছে, তাদেরও একটা ইয়া থাকে এবং এখানে সাধ্যের একটা ব্যাপার থাকে। আসলে আমাদের দেশে এইটার চিকিৎসা ব্যবস্থাটা কেমন এবং কতটা সাধ্যের মধ্যে আছে? আসলে হার্নিয়া অপারেশন ইজ নট এ ভেরি লাক্সারিয়াস অপারেশন। এটা এখন আমাদের উপজেলা পর্যায় পর্যন্ত প্রচুর এক্সপার্টাইজ আছে যারা করতেছে। কিন্তু ব্যাপারটা হচ্ছে হার্নিয়া অপারেশন ইদানিংকাল একটা পরিবর্তন আসছে। আগে আমরা কেটে হার্নিয়া অপারেশন করতাম, ইদানিংকাল আমরা ল্যাপারোস্কোপিক্যালি হার্নিয়া অপারেশন করতেছি। ল্যাপারোস্কোপিক্যালি মানে ব্যাপারটা কি, আপনি বড় একটা ইনসিশন দিচ্ছেন না, আপনি কি হোল তৈরি করতেছেন, মাত্রই পেনের মাথার সমান ছোট্ট ছিদ্র তৈরি করতেছেন, সরি, সেই ছিদ্র দিয়ে আপনি ক্যামেরাটাকে ইন্ডিটিউস করে তারপরে আপনার হার্নিয়ার যে জিনিসটা ঢুকে গেছিলো তাকে ভিতরে ঢুকায়া দিয়ে সেলাই দিয়ে ছিদ্রটা বন্ধ করে জাল বসিয়ে দিচ্ছেন। এই যে অপারেশনটা পেটটা কেটে না করে আপনি ল্যাপারোস্কোপের সাহায্য নিয়ে করলেন, ছোট্ট মাত্র কি হোল, ছোট্ট 1 সেন্টিমিটার অথবা 5 মিলিমিটারের ছিদ্র করে। এই ল্যাপারোস্কোপিক সার্জারিটায় সবাই এক্সপার্ট না, এটা একটা নিউয়ার ডাইমেনশন। এই ল্যাপারোস্কোপিক্যালি হার্নিয়ার অপারেশন আমাদের দেশে অত বেশি হচ্ছে না, ঠিক আছে। এইটার জন্য হলো গিয়া খুব এক্সপার্টাইজ এবং ইনস্ট্রুমেন্টাল সাপোর্টের দরকার হয় এবং সব ইনস্টিটিউশনে সম্ভব হচ্ছে না এবং সেটা কিছুটা ব্যয়বহুল। কিন্তু ওপেন কেটে হার্নিয়ার অপারেশন এটা খুব একটা বিগ ইস্যু না, এটা আমাদের কৃষক শ্রমিক মানুষেরই বহন করার সামর্থ্য আছে এবং এইটা ডিস্ট্রিক্ট লেভেল বলেন উপজেলা লেভেল পর্যন্ত সরকারি হাসপাতালেও হচ্ছে। আচ্ছা, আপনি যেটা বললেন ল্যাপারোস্কোপির ক্ষেত্রে আপনারা একটা ছোট্ট একটা হোল ক্রিয়েট করে দেন, ওই যেই পদার্থটা আটকে যায় সেটা আবার ভেতরে ঢুকিয়ে দেন, ওটা ভেতরে গেলে পরে তখন আর সমস্যা হয় না? মানে এটা আমার জানার জন্য, মানে এটা আমার কাছে খুব কিউরিওসিটি লাগলো, কারণ কেটে নিশ্চয়ই করতে গেলে তখন তো ওটা বের করে নিশ্চয়ই ফেলে দিচ্ছে। না না না, ওটা ভেতরে যাচ্ছে। এইটাই তো মেসেজ, সেটা হচ্ছে ধরেন ওইটা দিয়ে আপনার একটা খাদ্য নালী বাইরে চলে আসছে, আমাদের তো স্মল ইন্টেস্টাইন লার্জ ইন্টেস্টাইন আছে, মানে কোনো একটা অর্গানও চলে আসতে পারে। চলে আসতে পারে, হ্যাঁ ও চলে আসতে পারে। এখন ধরেন আপনার স্টোমাক খাদ্যথলি চলে আসতেছে একটা হার্নিয়া দিয়ে, আপনি কি খাদ্যথলি কেটে ফেলে দিবেন? নো, ও মাই গড, তাহলে হাউ ইউ উইল সারভাইভ? আমি কি করব, এটাকে পুশ ব্যাক করব, বাবা তুমি তোমার জায়গায় ফিরে যাও, ওকে, তোমাকে আমি তোমার বাসস্থানে ফেরত পাঠিয়ে দিচ্ছি, কিন্তু তুমি যে রাস্তা দিয়ে আসতেছো সেই রাস্তাটা আমি সেলাই করে বন্ধ করে দিয়ে সেটাকে আরেকটু স্ট্রেংথেনিং করার জন্য এটার উপরে জাল বা মেশ বা নেট বসিয়ে দিই। আচ্ছা, এই যে মেশ ব্যবহার করা এটা কি আসলে বাধ্যতামূলক?
হ্যাঁ, এটা এখানে একটা মেসেজ। কারণ এখানে এই মাঝখানে একটু ইন্টারাপ্ট করে নিই, প্রশ্নটা একসাথে করি। সেটা হচ্ছে যে আমাদের একটা ধারণা আছে অনেকের যে যদি হার্নিয়া অপারেশন করে তাহলে পুরুষত্ব চলে যেতে পারে, বা অনেকে মনে করে যে আমি পরবর্তী সন্তান ধারণ করতে পারবো না। সেটার সাথে বোধহয় মেশের একটু কানেকশন আছে একটা, এটা ব্যাপারটা কিরকম আসলে? আসলে কি আমাদের তো অনেক মিথ আছে, ব্যাপারটা বুঝছেন। আমরা কিন্তু আসলে আমরা সবাই ঘুরে ফিরে, আপনি এটা আমি জানি না কিভাবে নেবেন মেসেজটা, আমরা কিন্তু ঘুরে ফিরে সবাই চিকিৎসক। আমার আমার ধারণা হলো চিকিৎসা পেশাটা, এবং আপনি তো আইনজীবী, আইন পেশাটাও মোটামুটি সবাই কিছু একটা অ্যাডভাইস দিয়ে ফেলে, ঠিক আছে? আমার মা অথবা আমার বোন অথবা আমার ভাই যখন বাসা থেকে বের হয় এবং হাসপাতাল পর্যন্ত আসতে আসতে, বাসা থেকে বের হওয়ার পর পাশের বাড়ির ভাবিও জিজ্ঞেস করে কই যাও হাসপাতালে, কি সমস্যা এইটা, আরে এইটা এমন করলে ঠিক হয়ে যায়, ঠিক আছে? এরপরে যে ভ্যানটায় উঠবে ভ্যানালাও বলবে আমারও হয়েছিল, কিছু করা লাগে না, এমনি ঠিক হয়ে যায়। তার মানে সে কিন্তু চিকিৎসা পাইতে শুরু করে ওই ঘর থেকে বের হওয়া থেকে শুরু করে, কিন্তু প্রপার চিকিৎসাটা পায় না। এটা হলো ঝামেলাটা, ব্যাপারটা বুঝতে পেরেছেন? সো ব্যাপারটা হলো গিয়ে যে আমাদের প্রচুর পরিমাণে আমাদের কুসংস্কার বিদ্যমান, এবং আমরা সবাই পরামর্শ দিতে পছন্দ করি, সেটাতে আমি এক্সপার্টাইজ হই আর না হই। ব্যাপারটা আপনি যদি এখন আমাকে আইনের ব্যাপারে আমার কাছে পরামর্শ চান, আমি 2-4টা কথা তো বলেই ফেলতে পারবো, কিন্তু আমি কি জাস্টিফাইড সেটার জন্য? আমি জাস্টিফাইড একেবারেই না। সো এই জন্য হলো গিয়া আপনি আমাদের প্রচুর কুসংস্কার আছে, কেউ হার্নিয়ার অপারেশন করতে চায় না, কেউ ভালো করে লাভ কি, আবার 2 দিন পর আবার হবে, আমি দেখছি ওই ভাবির হয়েছে, আমারও হয়েছে। তারপরে আবার কেউ বলবে যে এটা করলে আপনি পুরুষত্ব সক্ষমতা হারায় ফেলবেন, ঠিক আছে? আর আবার কেউ বলবে যে আপনি এই যে তুমি হার্নিয়া অপারেশন করছো বলে তোমার বাচ্চা হচ্ছে না, ঠিক আছে? এই নানাবিধ কুসংস্কারের ব্যাপারগুলো আছে, ব্যাপারটা বুঝছেন? আমাদের কিন্তু একটা কথা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে কোনো চিকিৎসার একটা বড় অংশ ডিপেন্ড করে কিন্তু মানসিক অ্যাকসেপ্টেবিলিটির উপরে। আপনি যদি মন থেকে আমার চিকিৎসাটা না নেন, আমি আপনাকে যেই ওষুধেই দিই, আপনি কি ভালো হবেন বলেন? না, এফেক্ট তো ওভাবে হবে না। আমি আপনাকে একটা নর্মাল, আমরা তো আসলে এই ডিসকাশনটা নন ফর্মাল, এই কারণেই বলা। আমার চেম্বারে একটা রোগী আসছে, আমি আপনাকে কি বলবো, সে সিম্পল একটা গ্যাস্ট্রিকের ওষুধ খাচ্ছে দীর্ঘদিন ধরে। আমার কাছে এসে বললো ডাক্তার সাহেব এই ওষুধটা আমি গত 3 মাস ধরে খাচ্ছি, এটা খেলে আমার ভালো বাথরুম হয়, এটা খেলে আমার ভালো ঘুম হয়, এটা খেলে আমার বিষ ব্যথা সব চলে যায়, আমি একেবারে পারফেক্ট থাকি। আমি বললাম মা দেখি ওষুধটা, তারপর আমি ওষুধটা দেখলাম, এটা হলে তার ঘুম হওয়ার কোনো সুযোগ নেই, এটা গ্যাস্ট্রিকের ওষুধ, এটা খেলে তার ভালো বাথরুম হওয়ার সুযোগ নেই, এটা তার মেন্টালি একটা স্যাটিসফ্যাকশনে চলে গেছে, এটা খেলেই আমার ঘুম হচ্ছে। সেই গ্যাস্ট্রিকের ওষুধ খেয়ে তার ঘুম হয়, ভালো পায়খানা হয়, তার বিষ ব্যথা চলে যায়, তাহলে আমি কি তার টেনে বের করবো এখান থেকে? নেভার এভার। আমি বলছি আচ্ছা ঠিক আছে, আপনার প্রয়োজন হলে আপনি মাঝে মাঝে খেতেই পারেন। সো ব্যাপারটা আপনি কিন্তু লক্ষ্য করে দেখছেন যে সে কিন্তু একটা মেন্টাল সেট আপের মধ্যে আছে। এই জন্য আমার মেসেজটা হলো গিয়ে কি, আপনি আপনার পেশেন্টের সাথে, আপনি লয়ার, আপনি আপনার ক্লায়েন্টের সাথে আসলে স্বাস্থ্য এখন সেবার চাইতেও কিন্তু স্বাস্থ্য একটা ব্যাপারে গিয়ে দাঁড়াইছে, সেটা হচ্ছে স্বাস্থ্যও কিন্তু এখন একটা, আমি আপনার একটা ইন্ডাস্ট্রি বড়, অবভিয়াসলি এটা অনেক বড় একটা ইন্ডাস্ট্রি না? এই ইন্ডাস্ট্রিতে এখন আপনাকে কথা বলতে শিখতে হবে, বিকজ আপনি আগের একটা ট্রেন্ড ছিল, আসলেন হ্যাঁ কী সমস্যা শুনে আপনি 5টা ওষুধ দিয়ে দিলেন, ঠিক আছে? ব্যাপারটা কিন্তু তা না। ইউ নিড টু টক উইথ ইউর ক্লায়েন্টের মানসিক মানে চেইনটা কোন দিকে যাচ্ছে, এটা তার সাথে কথা বলে একটা মেন্টাল বন্ডিং যদি তৈরি হয়, ট্রিটমেন্টটা তো মনে হয়, হ্যাঁ এক্স্যাক্টলি, ট্রিটমেন্টটা আরো ইফেক্টিভ হবে, রাইট? এবং সে কথা বলতে অনেক স্বাচ্ছন্দ্য বোধ করবে। হ্যাঁ, এবং কিন্তু তার কিছু অধিকার আছে, সেই অধিকারটা আপনি নষ্ট করেন না দয়া করে। কি অধিকার আছে? একটা হলো গিয়ে শরীর আমার, ভোগান্তি আমার, কষ্ট আমার। আপনাকে একটা উদাহরণ দিই ছোট্ট। আমাদের সোসাইটিতে আমার মা বা চাচির কারো যদি ক্যান্সার হয়, আমরা প্রথমে কি বলি বলেন তো? খবরদার আমার মায়েরা বললো না, উনি নিতে পারবে না। এটা কিন্তু জাস্টিফাইড না। ক্যান্সারটা কার? ওই মায়ের রোগটা কার, শরীরটা কার, কষ্টটা কার, সাফারিংসটা কার? ওই মায়ের। সো আমাদের কিন্তু মেথডিক্যাল ব্যাপার হলো ওই মা এই আগে জানবে, এবং মা যদি পারমিশন দেয়, ধরেন আমার একটা গোপন রোগ আসছে, ধরে নেন আপনি কি আমার গোপন রোগ আমাকে বলার আগে আমার মিসেসকে বলবেন না আমার ভাইকে বলবেন? ইউ হ্যাভ দ্যাট রাইট? ইউ হ্যাভ নট রাইট। বাট আমাদের দেশে ট্রেনটা হয় উল্টা। আমাদের দেশে আমরা করি কি, রোগীকে কিছু সরাইয়া দিয়ে তারপর আমরা আলোচনার টেবিলে বসি। এটা উচিত না। উচিত হলো আমি আগে আমার রোগটা সম্পর্কে জানবো, এবং এটাই আপনার দায়িত্ব। আপনি আমার রোগ সম্পর্কে জানাবেন, রোগের সমাধান সম্পর্কে বলবেন, কি ধরনের সমাধান আছে সেটা আমাকে বলবেন, সেখান থেকে আমি একটা পিক করব। ধরেন আমি আপনাকে একটা কথা বলি, ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা তো পুরো ব্রেস্ট কেটে ফেলাও আছে, আবার ব্রেস্ট ক্যান্সারের এই চিকিৎসাও আছে আমি শুধুমাত্র ওই টিউমারটা কেটে ফেলবো, ব্রেস্টটাকে রাখবো। আমি আমার খালার সাথে পরামর্শ করে আমার রোগীর পুরো ব্রেস্ট কাটার ডিসিশন নিয়ে ফেললাম ব্রেস্ট ক্যান্সারের জন্য। ব্রেস্টটা কাটা পড়লো কার? আমার রোগীর। অঙ্গহানি হলো কার?
আমার রোগীর এই অধিকার কি আমার আছে? না, একেবারে এই না। জন্য আমি এটার বিকল্প কি আছে এটা নিয়েও আমি আমার রোগীর সাথেই প্রথমে কথা বলবো যে মা ব্রেস্ট পুরা কেটে ফেলাও যাবে, শুধু এই টিউমারটাও কেটে ফেলা যাবে, আপনি কোন পদ্ধতিকে পছন্দ করবেন, কোন পদ্ধতি আপনার জন্য জাস্টিফায়াবল অ্যাকর্ডিং টু দ্য সিচুয়েশন। আসলে আমি আরেকটা ব্যাপার একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে যে মানুষটার ব্রেস্টটা কেটে ফেলা হবে বা যার উপরে আমি চিকিৎসাটা প্রয়োগ করব, তার মেন্টাল একটা স্ট্যাবিলিটিরও প্রয়োজন আছে। এটাই আমাদের তাই না? আলোচনার ব্যাপার ছিল, সেটা হ্যাঁ, হচ্ছে আপনাকে আপনার সেই সেবা গ্রহীতা যে তাকে কিন্তু তার রোগ সম্পর্কে অবহিত করতে হবে। আপনি তার রোগটা আরেকজনকে অবহিত করলেন, এটা কিন্তু গুড মেসেজ গুড না। মেসেজ। সে যদি পারমিশন দেয় দেন আপনি সেই রোগটা সম্পর্কে অন্যকে আলোচনা করতে পারবেন। আর এটা আলোচনা করতে গিয়ে তাকে তার রোগ সম্পর্কে বলতে হবে, রোগের কী কী চিকিৎসা আছে সেটা সম্পর্কে বলতে হবে, এবং চিকিৎসার কী কী বিকল্প আছে, এবং চিকিৎসার ফলশ্রুতিতে সে কতটা বেনিফিটেড হবে, এবং এই চিকিৎসার ফলশ্রুতিতে তার কতটা লাভ এবং কতটা লস, এবং চিকিৎসার ফলশ্রুতিতে তার সার্ভাইভিংটা কতটুকু হতে পারে, তার খরচটা কীরকম হবে, তার হসপিটাল স্টেইংটা কেমন হবে, এবং চিকিৎসা পরবর্তী তার শারীরিক কোনো অক্ষমতা ডেভেলপ হবে কিনা, এই ব্যাপারগুলো কিন্তু তার জানার পুরো অধিকার। আপনি এইগুলো ইনফর্ম করবেন ভার্বালি, মুখে। ইন দ্য মিন টাইম তার পারমিশন নেবেন যে অন্য কাউকে জানানো যাবে কিনা, সে পারমিশন দিলে জানাবেন। ইন দ্য মিন টাইম রিটেনও রাখতে হবে। মানে আমাদের বোধহয় এই কালচারটা একেবারে, আমরা যদি অন্য কোশ্চেনে ছিলাম ওখানে আবার ফিরে যাব, বাট আমার মনে হয় এই কালচারটা বোধহয় আমাদের একেবারেই নেই যে আমার একটা ডিজিজ, এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজের পার্সোনাল একটা ব্যাপার, একেবারে ব্যক্তিগত, এটা আমি অন্য কাউকে জানাবো কিনা এটা আমার কাছে আগে পারমিশন নিজেকে দিব, বা আমার কাছ থেকে অন্য কাউকে পারমিশন নিয়ে অন্য কাউকে জানাবে। এটা যে আসলে ব্যক্তিগত একটা ম্যাটার, এটা কিন্তু ইনফ্যাক্ট একটা জ্বর হচ্ছে, সেটাও আমি কাউকে জানাবো কিনা, এটা তো আমার একটা চয়েস হওয়া উচিত। আমার শরীর, এক্স্যাক্টলি, আমার কষ্ট, আমার সাফারিংস, আমার ডিসিশন, এক্স্যাক্টলি, লাউড অ্যান্ড ক্লিয়ার। লাউড অ্যান্ড ক্লিয়ার। ঠিক আছে? আচ্ছা, আমরা আপনাকে এখানে একটা ছোট্ট উদাহরণ আমি দিতে পারি। সেটা হচ্ছে আপনি ধরেন অনেক টাকার মালিক, কিন্তু আপনি একটা ডিজিজে আক্রান্ত। টাকা আপনাকে কি দিতে পারবে? একটা ভালো বিমান, এয়ারক্রাফট দিতে পারবে, একটা ভালো বাড়ি দিতে পারবে, 10-15টা গাড়ি দিতে পারবে, 20টা সার্ভেন্ট দিতে পারবে, কিন্তু আপনার শরীরের রোগটা বহন করতে পারবে? একেবারে না। হ্যাঁ, বহন করতে পারবে আপনার ক্যান্সারটা? আপনি পৃথিবীর সবচেয়ে বড় ধনী লোক, আপনার রোগটা বহন করাইতে পারবেন কাউকে দিয়ে? না। হ্যাঁ, তাহলে মেসেজটা লাউড অ্যান্ড ক্লিয়ার। আপনার সমস্যা যেহেতু আপনাকেই বহন করতে হচ্ছে, অধিকারটা জানার আপনার, বিকল্পটা জানার আপনার, আপনি কাউকে পারমিশন দিলে সে জানবে, আদারওয়াইজ নো। রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা ডক্টর সোহেল, আমি যে ব্যাপারটাতে আমরা ছিলাম, যেখান থেকে আমরা এখানে আসলাম, কারণ একটা মিথের কথা চলে আসলো, সেখান থেকে এসেছি। এই যে নেট দিয়ে যে একটা চিকিৎসা যে করা হয় বা অপারেশন করার পরে, সেক্ষেত্রে সন্তান ধারণের ক্ষেত্রে বা পরবর্তীতে সিজারের ক্ষেত্রে বা গর্ভধারণের সময়, সাপোজ কোনো একজন ভদ্রমহিলা, তিনি সন্তান ধারণের আগে হার্নিয়া আক্রান্ত হয়েছিলেন এবং তার অপারেশন হলো, তখন কি তার নেট ইউজ করাটা বা মেশ ইউজ করাটা কি তার অপারেশনে জরুরি, বা আসলে ব্যাপারটাকে আপনারা কিভাবে দেখেন? এটা খুবই দারুণ একটা, মানে এই মুহূর্তে ডিমান্ডিং প্রশ্ন। এরকম একটা প্রশ্ন আপনার কাছ থেকে আমি চাচ্ছিলাম। থ্যাংক ইউ। সেটা হচ্ছে কি, দেখেন আমাদের কিন্তু অনেক ইয়াঙ্গার হার্নিয়ায় আক্রান্ত হচ্ছে। ধরেন একটা ছোট এজ গ্রুপের পেশেন্ট, 13 বছরের একটা বাচ্চা, এই বাচ্চাটা কি বড় হবে? দৈর্ঘ্যে প্রস্থে চারিদিকে বড় হবে? আপনি যে জালটা ব্যবহার করবেন সেই জালটা কি বড় হওয়ার সুযোগ আছে? ওটা তো বোধহয় ইলাস্টিসিটির না, টাইপের কিছু কিনা, না? না, এটা একটা মেসেজ। ওকে, আপনি দেখবেন জাস্টিফাই কোশ্চেন, উত্তর আপনার কাছ থেকে চলে আসতেছে। তারপর আপনি চিন্তা করেন, আমার একটা ইয়াঙ্গার মা, তার প্রথম গর্ভধারণের সময় তার নাভিতে হার্নিয়া হলো। সে তো সঙ্গত কারণে একাধিক বাচ্চা নিতেই চাইতে পারে। আপনি এখন তার হার্নিয়ার ছিদ্রটা বন্ধ করে দিয়ে সেটার উপর একটা জাল বা মেশ বসিয়ে দিয়ে আসলেন। মা পরবর্তীতে আবার গর্ভধারণ করতে চায়। গর্ভধারণ করলে এখন তার পেটটা যেই সাইজ, পেটটা কি এই সাইজে থাকবে? না, পেটটা আরও অনেক বড় হবে। এখন আপনি বলেন, এই পেটের সাথে আনুপাতিক হারে কি এই মেশটা জালটা বড় হচ্ছে? না, হচ্ছে না। তার মানে কি ইট উইল বি ওয়াইজ ডিসিশন? নো। নো। তাহলে আমরা কি করতে পারি? আমরা করতে পারি ওই ছিদ্রটাকে কনভেনশনাল ওয়েতে ছিদ্রটাকে বন্ধ করে দিলাম, কিন্তু এরকম স্পেশাল সিচুয়েশনে আমরা মেশ বা জালকে অ্যাভয়েড করতে পারি, বিকজ আমাদের ফিউচার চিন্তা ভাবনা করতে হবে। তার মানে নারীদের ক্ষেত্রে বোধহয় এটা একটু বেশি চিন্তা করা উচিত। না, নারীদের ক্ষেত্রে না, এটা আপনাকে চিন্তা করতে হবে রিপ্রোডাক্টিভ নারীদের ক্ষেত্রে, যাদের ভবিষ্যতে আবার গর্ভধারণের একটা সম্ভাবনা আছে, পসিবিলিটি আছে। এখন একটা বয়স্ক মহিলা, তার ক্ষেত্রে তো আর ব্যাপারটা ওইরকম আর দাঁড়াচ্ছে না। এই জন্য এই ব্যাপারগুলো হল কি জাস্টিফায়াবল, স্কিল ওয়ান তার পরামর্শটা দিবে যে হুইচ ওয়ান ইজ বেটার ফর ইউ। আচ্ছা, এরকম কি হয় যে কেউ একজন গর্ভধারণ অবস্থায় আছেন, ওই অবস্থায় কি তার হার্নিয়া ধরা পড়ে, এরকম কি হয়? হ্যাঁ হ্যাঁ, গর্ভধারণ অবস্থায় কিছু জটিলতা খুব কমন, আনকমন না। ধরেন গর্ভকালীন অবস্থায়, আপনাকে এই প্রসঙ্গে আবার একটা নন ফর্মাল টাইপের কথাই বলি,
পৃথিবীতে কিন্তু অনেক যারা হলো গিয়ে আপনার বেশি আমাদের চেয়ে শিক্ষিত মানুষ যে সমাজগুলো, ওই সমাজগুলোতে আপনি একটা জিনিস লক্ষ্য করে দেখেন, গর্ভধারণ কিন্তু পুরোটাই প্ল্যান কিভাবে? ধরেন কেউ ডিসিশন নেয় আমি 26 সালের জানুয়ারিতে চেষ্টা করব, বিকজ তখন আমার নানা জটিলতা নেই, নানা সমস্যা নেই। যেমন আমরা কি ভ্যাকেন্সিতে ট্যুর প্ল্যান করি না, তাই তো করি ব্যাপারটা। গর্ভধারণটা কিন্তু শুড বি প্ল্যান, কিন্তু আমাদের দেশে আল্লাহ দিয়েছে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? গর্ভধারণটা কেন প্ল্যান হওয়া উচিত? অনেক কারণেই হওয়া উচিত। একটা হলো এটার সাথে কিন্তু অনেক কিছু জড়িত। একটা মা 9 মাস প্রায় অকুপাই হয়ে যাবে, শারীরিক সীমাবদ্ধতা ডেভেলপ হবে, তাই না? তারপরে ধরেন হলো গিয়ে তার হলো গিয়ে নানা ডিজিজ নিয়েও চিন্তা করতে হবে, ঠিক আছে? তারপরে ধরেন হলো গিয়ে তার ওই সময়ের আর্থিক অবস্থা নিয়েও চিন্তা করতে হবে, এবং তার রক্তশূন্যতা, রক্তের প্রিপারেশন, রক্ত জোগাড় থাকা, একটা হলো ঔষধের ব্যবস্থা থাকা, একটা প্ল্যান্ড হসপিটালে ডেলিভারির প্ল্যান থাকা। তাহলে কি গর্ভধারণটা পুরো প্ল্যান না? কিন্তু আমাদের দেশে কিন্তু সেটা হচ্ছে না, বাট ইট শুড বি প্ল্যান। এই কারণে একটা উদাহরণ, আমাদের আনপ্ল্যান্ড হওয়ার কারণে অনেক ঘটনাই অপ্রীতিকর ঘটে যায়। ধরেন অ্যাপেন্ডিসাইটিস, গর্ভধারণ অবস্থায় বড় একটা পেট, তখন আবার আপনার অ্যাপেন্ডিসাইটিসও দেখা দিচ্ছে। এটা মরার উপরে খাড়ার খানা হোক, ব্যাপারটা বুঝতে পেরেছেন? এই অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করতে যাওয়া যে কোনো রিস্কি, ইন দ্য মিন টাইম অ্যাপেন্ডিসাইটিসের জন্য আবার গর্ভ লসও হয়ে যেতে পারে, কারণ অ্যাপেন্ডিক্স বাস্ট হয়ে যেতে পারে, অ্যাপেন্ডিক্স ইনফেকশন হয়ে ছড়ায় যেতে পারে পেটের মধ্যে, তখন কি গর্ভ লস হয়ে যেতে পারে না? ধরেন কোলিসিস্টাইটিস, পিত্তথলির ইনফেকশন, এটা দেখা দিতে পারে না গর্ভকালীন অবস্থায়? এরকম একটু একটু করে যখন পেট বড় হচ্ছে, তখন কি পেটের মধ্যে চাপ বাড়তেছে না? বাড়তেছে কি? অবশ্যই বাড়ছে। এই চাপের ফলশ্রুতিতে পেটের যে কোনো একটা নারী যে কোনো উইক পয়েন্ট ধরেন নাভি দিয়েই বের হয়ে আসতে পারে না? তো হার্নিয়ার চান্স তো অবশ্যই আছে। তখন কি করেন আপনারা? তখন এই যে আবার সেই একই জায়গায় আমরা চলে আসলাম, এটা হলো জাস্টিফিকেশন। ইউ নিড টু টেক দ্য ডিসিশন বাই এক্সপার্ট ওয়ান। এই ডিসিশনটা নিবে কে? আমার মা। কার সাথে পরামর্শ করে? আমার সাথে পরামর্শ করে, যে এই মুহূর্তে আমি যদি এই সময়ে ওই অপারেশনটায় যাই, তার কতটা লাভ হচ্ছে, কতটা রিস্কের মধ্যে যেতে হচ্ছে। সাধারণত এই সময় রিস্কের পরিমাণটা কেমন থাকে? অনেক বেশি, অনেক বেশি। তখন একটা পেটে বাচ্চা, কারণ অ্যানেস্থেশিয়া সব অনেক মেডিকেশনেরই তো খুব কমপ্লিকেশন আছে। অ্যানেস্থেশিয়া মেডিসিনের জটিলতার কারণেও তো একটা গর্ভ লস হয়ে যেতে পারে। একটা সার্জারির জটিলতা, ইনফেকশন, সিকোয়েলি তো অনেক কিছু। একটা সার্জারিতে তো ইনফেকশনও হতে পারে, অনেক ব্যাড সিচুয়েশনে অ্যারেজ করতে পারে। এর ফলশ্রুতিতে কি জটিলতা আরও বেড়ে যেতে পারে। কিন্তু দেখা গেল যে এরকম অবস্থায় গেছে যে যেই নারীটা হার্নিয়া দিয়ে চলে আসতেছে সে আটকে গেল, অথবা সে আটকে যাওয়ার প্রবণতা অনেক বেশি, তখন তো আপনি না করেও দেয়ালে পিঠ থেকে গেছে, না করেও উপায় থাকবে। এই জন্য আপনি কোনটা করবেন, কোনটা করবেন না, কতটা লাভ, কেস টু কেস ভ্যারি করে, এবং এটা থরলি ডিসকাশনে যেতে হবে। আর আদারওয়াইজ কি হবে, আপনার রেসপন্সিবিলিটি নিয়ে প্রশ্ন আসবে। আপনি রাইট অর রং, এটা যদি আপনি আপনার ক্লায়েন্টকে ভালোভাবে না বুঝিয়ে নেন, পরবর্তীতে আপনাকে দোষারোপের একটা প্রবণতা চলে আসবে। বুঝতে পেরেছি। আচ্ছা, এই যে একটু আগে আমরা যেটা বলছিলাম যে আপনি তখন বলেছিলেন যে সাপোজ যদি খাদ্যনালী বের হয়ে যায়, তখন তো ওটাকে আবার জায়গা মতো ঢুকে দিতে হবে। তো এই যে আবার ভেতরে ঢুকে, এরকম কি কখনো হয় যে কোনো অর্গান বা কোনো কিছু এভাবে ভেতরে ঢুকে দিয়েছি, সেটা মিসপ্লেসড হয়ে গেল, বা মানে ওই যে ঢুকে দাও, এইটাও তো নিশ্চয়ই একটা এক্সপার্টিসের একটা ব্যাপার। এই ব্যাপারটা কি একটু যদি বলতেন? আসলে আপনি যেটা প্রবেশ করাচ্ছেন, মাথায় রাখতে হবে এটা কিন্তু আসলে ওই আবাসস্থলেরই মানুষ বা ওই আবাসস্থলেরই জিনিস। নারী কোথায় থাকার কথা? পেটের বাইরে না, পেটের মধ্যেই থাকার কথা। আপনি তাকেই তার বাসস্থান ফিরিয়ে দিচ্ছেন, অতএব সমস্যা হওয়ার কথা না। এটা একটা মেসেজ। তবে যদি দীর্ঘদিন, অনেক দিন, অনেক বড় হার্নিয়া বাইরে থাকে, তখন সে বাইরে থাকতে থাকতে পেটের মধ্যে জায়গাটা কমে আসে, হুট করে পেটে ঢুকাই দিলে কিছু জটিলতা হতে পারে। সেটা অনেক বিগ হার্নিয়ার ক্ষেত্রে এটা আলাদা ইস্যু। বাট যেগুলো স্মল আর ওয়ান, সেটাগুলো আপনি আপনার নিজের বাসস্থানেই ওকে ফিরিয়ে দিচ্ছেন, সেক্ষেত্রে তো জটিলতা, এই রিলেটেড জটিলতা। তার মানে যেগুলো বিগ হার্নিয়া হয়, তার যেহেতু এটা জটিল একটা ব্যাপার, দীর্ঘ ব্যাপার, এবং ওর জায়গাটা সংকুচিত হয়ে যায়, বাইরে থেকে অভ্যস্ত হয়ে গেছে, পেটের মধ্যে অত সাফিসিয়েন্ট জায়গা নেই, হুট করে ঢুকাই দিলে ছোট পেটের মধ্যে একটা প্রেসার ক্রিয়েট হবে। তাদের ক্ষেত্রে চিকিৎসার নানা ধরন আছে, সেটা আলাদা বিষয়, ভ্যারি করে। আচ্ছা, এরকম কি, যেহেতু আমরা স্থূলের কথা বলছিলাম, যে স্থূল আকারের কারণে বা আমাদের শারীরিক গঠনটা আমরা অনেক সময় অনেক মেনটেন করতে পারি না, এটাও আমাদের একটা কারণ হয়, প্রেসার পড়ে যায়। আমরা যদি আমাদের কি বলবো এটাকে, আমাদের স্থূলতাকে কমিয়ে আনি বা আমাদের ওয়েটটাকে ঠিক জায়গায় রাখি, এগুলো কি আমাদের হার্নিয়াকে মেনটেন করা পসিবল? আসলে কি, আমরা এখন টেক হোম মেসেজের জায়গায়, যে আমরা আসলে মানুষকে কি মেসেজ দিতে চাচ্ছি এখান থেকে। মেসেজ দিতে চাচ্ছি, আপনি আপনার স্বাস্থ্য সম্পর্কে সচেতন হন। কারণ স্থূলতা যে শুধু হার্নিয়া করবে তা না, স্থূলতার কারণে আপনার ডায়াবেটিক্সের প্রবণতা বেড়ে যাবে,
হার্টের ডিজিজের প্রবণতা বেড়ে যাবে, বিভিন্ন জয়েন্টের বিষ ব্যথা বেড়ে যাবে, স্ট্রোকের প্রবণতা বেড়ে যাবে, কিডনি ডিজিজের প্রবণতা বেড়ে যাবে। তার মানে স্থিরতা একটা সমস্যা তৈরি করে না, নানাবিধ সমস্যা তৈরি। অতএব এইটা আপনাকে এড়িয়ে চলতে হবে। আপনি ঠিক আছে সেডেন্টারি ওয়ার্কার, মানে আপনি ক্লারিক্যাল জব করেন, আপনি হলো ডেস্কে কাজ করেন, এগুলোর পাশাপাশি প্রত্যেক দিনই আপনি কিছু ফিজিক্যাল অ্যাক্টিভিটি এবং নিয়ন্ত্রিত খাবারের মধ্যে ঢুকে আসতে হবে। অনিয়ন্ত্রিত খাবারের মধ্যে থাকা যাবে না, যেটাকে ব্যালেন্স ডায়েট বলে আমাদের ভাষায়। ব্যালেন্স ডায়েটের মধ্যে আসতে হবে, রেগুলার ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে যেতে হবে, অতিরিক্ত স্থূলতা পরিহার করতে হবে। ইন দ্য মিন টাইম জিম করেন অথবা ওয়েট লিফটিং করেন কনসাসলি, এরকম হুটহাট করবেন না যে হুট করে আপনি একটা তুলে ফেললেন। ইউ নিড টু বি ইউজ টু, আপনার শরীর যেটা একটু একটু করে অভ্যস্ত হয়, একটু একটু করে দিলে কিন্তু শরীর নিবে। ব্যাপারটা বুঝছেন? আপনি হুট করে আজকেই আমি সব জিম করে ফেলবো, বা কোনো আপনার নির্দিষ্ট কোনো ট্রেনার নাই, তাহলে কি আপনি তো একটা ট্র্যাকে থাকবেন না। সো আপনি ফিজিক্যাল অ্যাক্টিভিটি করেন, যেটাই করেন না কেন, আপনাকে একটা নির্দিষ্ট লেভেলের আপনার কনসাস থাকতে হবে, স্থূলতা পরিহার করতে হবে। সার্জারি করলে হলো এক্সপার্ট ওয়ান দিয়ে করতে হবে, এবং কোনো অস্বাভাবিক লক্ষণ যদি আপনার পরিলক্ষিত হয়, খুব দ্রুত নিকটস্থ ফিজিশিয়ান অথবা রেজিস্টার্ড ডাক্তারের কাছে যাবেন। আচ্ছা, এখানে আমাদের ডায়েটের কথা চলে আসলো। সাধারণত হার্নিয়া রোগীদের কি ধরনের খাদ্য অভ্যাসের মধ্যে থাকা উচিত? এরকম কি কোনো আলাদা ইয়ে আছে যে আমি একটা তো হচ্ছে আমি হবার আগে প্রতিরোধমূলক যে ব্যাপারগুলো সেগুলো, যে পরিমিতভাবে খাওয়া দাওয়া, ডায়েটের যে জায়গাটা, বাট আমার হার্নিয়া হয়ে গেছে, হয়ে যাবার পর তখন কি আমার খাদ্য তালিকায় আলাদা করে কোনো খাদ্য তালিকা রেডি করা বা এই ধরনের কিছু আছে কি না আমাদের? বেসিক্যালি কি হার্নিয়ার সাথে ডায়েটের কোনো রিলেশনশিপ নাই। তবে আপনি কি একটা ব্যাপারে আমার সাথে একমত হবেন কি না, ডায়েট প্রত্যেকটা মানুষের জরুরত। অবশ্যই, এটা আমি এটা হার্নিয়ার সাথে না, এটা যে কোনো মানুষের জন্যই জরুরত। ঠিক আছে, ডায়েট বলতে এরকম না। আমাদের দেশে ডায়েট বলতে আমরা ম্যাক্সিমাম মানুষ কি বুঝে থাকি জানেন আপনি? না খেয়ে থাকা। আপনি কি আমার সাথে একমত হবেন যে আমাদের দেশে ম্যাক্সিমাম মানুষ ডায়েট বলতে বুঝে যে না আজকে সকালবেলা খাবো না? এটা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এটা খুবই মজার একটা ব্যাপার যে এটা একটা পিকুলিয়ার, যখন যেই বেলাতে আমাদের সবচেয়ে বেশি খাবার দরকার আমরা ওই বেলাতে সবচেয়ে কম খাই, এবং খাইও না, অনেকে খাই না, জাস্ট এক কাপ চা খাচ্ছি। এটা আমাদের আমাদের দেশে ডায়েট বলতে না খেয়ে থাকাকে বোঝায়, বুঝতে পেরেছেন? তো সবাই না, একটা বড় অংশ চিন্তা করে ডায়েট মানে আমি খাবো না। ঠিক আছে, নট লাইক দ্যাট। ডায়েট মানে নিয়ন্ত্রিত খাদ্য তালিকা, নিয়ন্ত্রিত খাদ্য তালিকা না, লাইফ স্টাইল। আপনি কি শুধু খাবার কন্ট্রোল করে নিজেকে ফিট রাখতে চান? নেভার এভার। ইউ নিড টু গো ফর ফিজিক্যাল অ্যাক্টিভিটি অলসো। আপনি চিন্তা করেন কত মাইনর ইস্যু বাট ভেরি ইম্পর্টেন্ট। আপনি কি এটাকে বাদ দিবেন যে আপনার সাউন্ড স্লিপ, ভালো ঘুম হচ্ছে না, আপনি শুধু খাবার নিয়ন্ত্রণ করে আর এক্সারসাইজ করে ভালো থাকবেন? না, এটা সম্ভব? এটা কখনোই সম্ভব। আপনি এক রাত একটু ভালো না ঘুমায় দেখেন তো পরের দিন আপনি আপনার আইন পেশায় খুব মনোযোগী হতে পারেন কিনা? কখন, মানে এটা পরের দিন তো পুরো মাথা একদম ঝিম ধরে থাকবে। আমরা কি সিম্পল ব্যাপারগুলোকে গুরুত্ব দেই? একেবারেই না। আচ্ছা, আপনি একদিন চিন্তা করেন একটা মানুষের একদিন ভালো বাথরুম হলো না, ওর ভালো লাগবে না? এই সিম্পল ব্যাপার কিন্তু আমরা গুরুত্ব দেই। একেবারে আমরা শুধু বুঝি না খেয়ে থাকা। নেভার এভার। আপনাকে ভালো ঘুম হতে হবে, টেনশন স্ট্রেস ফ্রি লাইফ লিড করতে হবে, ফিজিক্যাল অ্যাক্টিভিটি হতে হবে, নিয়ন্ত্রিত খাদ্য তালিকার মধ্যে থাকতে হবে। এটাই একটা প্রত্যেকটা মানুষের জরুরত। আর হার্নিয়ার ক্ষেত্রে নির্দিষ্ট কোনো ডায়েট বা সিস্টেম নাই, আচ্ছা, প্রয়োজন হয় না। আপনি যেহেতু অনেক ধরনের হার্নিয়ার অনেক ধরনের রোগী পেয়ে থাকেন, সাধারণত আমরা তো বিভিন্ন রোগ ডায়াগনোসিসের আগে অনেক ধরনের ভুল করে থাকি। সাধারণত রোগীদের ক্ষেত্রে কোন ভুলটা সবচেয়ে বেশি ধরা পড়ে, যে কোন ভুলটার কারণে তার এখানে ডাক্তার পর্যন্ত বা সঠিক জায়গা পর্যন্ত আসতে যে তার লেট হলো, এটা কোন ভুলটার কারণে হয়ে থাকে সাধারণত সবথেকে বেশি? সবচেয়ে বেশি ভুল হলো গিয়ে আমরা পাশের মানুষ কর্তৃক মিসগাইডেড হই অনেক সময়। বুঝতে পেরেছেন? আমাদের কিছু সামাজিক রীতিনীতি আছে না, এগুলো আমাদেরকে অনেক সময় মিসগাইডেড করে। ঠিক আছে, যেটা আর একটা হলো গিয়ে ভয় এবং কুসংস্কার। আমি চিন্তা করি না ডাক্তারের কাছে গেলেই অপারেশন করে ফেলবে, আর আমি অপারেশন মানে তো আসলে যে কোনো মানুষের জন্য একটা ভীতিকর ব্যাপার। ঠিক আছে, তো আমি ডাক্তারের কাছে গেলেই অপারেশন করে ফেলবে। ধরেন আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিই। এই ক্ষেত্রে আমার কিছু ডায়াবেটিক্সের পেশেন্ট পাই, হাইপার টেনশন বা প্রেশারের পেশেন্ট পাই, ওরা ডাক্তারের কাছে আসে না কেন বলেন তো? ওরা প্রেশার মাপে না, ডায়াবেটিক্স মাপে না কেন বলেন তো? স্ট্রেস আরো বেড়ে যাবে। হ্যাঁ, ও চিন্তা করে না মাপটা যে কয়দিন বেঁচে থাকা যায়, আর মাপলেই তো ঝামেলা, ওষুধ খাওয়া লাগবে। ব্যাপারটা বুঝতে পেরেছেন? সো আচ্ছা, আপনি বলেন, আপনি ডায়াবেটিক্স না মেপে চুপচাপ বসে আসতেন আল্লাহর নামে, মাপলেই তো বিপদ। প্রেশারটা মাপলেই তো বিপদ, ডাক্তারের কাছে চেক আপের জন্য গেলেই তো বিপদ, কিছু একটা আবিষ্কার হয়ে যাবে। এগুলো আমাদের ভুল ধারণা না? মানে ব্যাপারটা হচ্ছে যে ওটা জানলে তো আমি অ্যাটলিস্ট যদি বেড়ে যায় আমি কমানোর জন্য তো আমি যে সচেতন হব, সেটা না করে উল্টো আমি ওকে ঠিক আছে যে কয়দিন আর্লি ডায়াগনোসিস এন্ড আর্লি ডায়াগনোসিসের রেজাল্টটাও তো ভালো। এইজন্য আমরা করতেছি কি,
এই না জেনে থাকার প্রবণতার মধ্যে জানলেই বিপদ। এই জন্য আমরা ডিলে ডায়াগনোসিসের মধ্যে চলে যাচ্ছি। বুঝতে পেরেছি। আপনার এতদিনের অভিজ্ঞতা থেকে আপনি সব থেকে একদম যদি এক লাইনে বলতে বলা হয় যে হার্নিয়া নিয়ে সচেতন করার জন্য আপনি এখন যদি আমরা সাধারণ যারা আপনার আমার এই পডকাস্টটা দেখবে তাদের জন্য আপনি এক লাইনে বা খুব সহজভাবে হার্নিয়া নিয়ে সচেতনতামূলক কি বলবেন? আমি আপনাদেরকে বলবো, আপনারা কাশি কষা এড়িয়ে চলার চেষ্টা করবেন। কাশি হলে দ্রুত চিকিৎসা নেবেন, কষা নিরাময়ে মনোযোগী হবেন, অতিরিক্ত স্থূলতা পরিহার করবেন, ডেইলি ফিজিক্যাল অ্যাক্টিভিটির মধ্যে ঢুকবেন, নিয়ন্ত্রিত খাদ্য তালিকার মধ্যে থাকবেন। আর পাশাপাশি যেটা করতে হবে, হঠাৎ করে যদি কোনো অস্বাভাবিক লক্ষণ পরিলক্ষিত হয় যে আপনার কুঁচকিতে, নাভিতে অথবা শরীরের কোনো অংশে জায়গাটা হঠাৎ করে চামড়ার নিচে ফুলে যাচ্ছে বা ব্যথা হচ্ছে বা কিছু একটা আসা যাওয়া করতেছে, এরকম পরিলক্ষিত হলে খুব দ্রুত আপনি নিকটস্থ সার্জন অথবা রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে যাবেন। মানে খুবই সহজ ভাষায় এটা, কারণ আলটিমেটলি আমার যদি মনে হয় অস্বস্তিকর কোনো ব্যাপার হয়, আমি আলটিমেটলি রেজিস্টার্ড ফিজিশিয়ানের কাছে গিয়েই হচ্ছে এটা আমাকে ডায়াগনোসিস করতে হবে। আর যত দ্রুত ডায়াগনোসিস হবে তত দ্রুত আউটকামটা ভালো হবে। অসংখ্য ধন্যবাদ ডক্টর সোহেল আমাদেরকে এতক্ষণ সময় দেওয়ার জন্য। এরপরে যেহেতু আপনি ল্যাপ্রোস্কোপি নিয়ে কাজ করছেন, আমরা নিশ্চয়ই এরপরে অন্য কোনো একটা এপিসোডে আপনার অন্য কোনো একটা অপারেশন নিয়ে বা ল্যাপ্রোস্কোপি রিলেটেড কোনো কিছু নিয়ে আমরা আবার কথা বলবো। অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ, আপনাকেও ধন্যবাদ।